আগামী ১লা আগস্ট পৃথিবীর অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব নাপোলি তাদের শতবর্ষ উদযাপন শুরু করতে যাচ্ছে। এই দিনটায় ১০০ বছর আগে নাপোলি ক্লাবটা যাত্রা শুরু হয়েছিল। আগামী পুরো মৌসুমটা জুড়ে নাপোলি তাদের এই শতবর্ষ উদযাপন চালাবে। এই উপলক্ষে তারা তাদের ১০০ বছর আগের প্রতীক ফিরায় আনছে, ওই সময়ের বিভিন্ন কালচার তারা ফিরায় আনছে। শতবর্ষ উপলক্ষে তারা নানা রকম অনুষ্ঠান আয়োজন চালাতে থাকবে। এর ভিতরে খুব একটা বৈচিত্র্যময় কাজ, বিরল ব্যতিক্রমী একটা কাজ তারা করলো। এই বছর তারা যে অ্যাওয়ে জার্সিটা ইউজ করবে, এই জার্সিটা আনভেইল করলো আর্জেন্টিনায়। বুয়েনোস আয়ার্স শহরের বিভিন্ন জায়গায়, কমপক্ষে ৫টা জায়গায় তারা এই আনভেইলিং অনুষ্ঠান করছে, আনভেইলিং এর ফটোশুট করছে এবং এটা নিয়ে দুর্দান্ত একটা প্রমোশনাল ভিডিও বানাইছে, যেটাকে আমি বলতেছি যে আসলে একটা সিনেমা হয়ে গেছে। ক্লাবটার মালিক তো এখন একজন চলচ্চিত্র প্রযোজক, ফলে এটা একটা সিনেমা হবে খুবই স্বাভাবিক। ৪০ সেকেন্ডের একটা সিনেমা হয়েছে। এখন আর্জেন্টিনা কেন, নাপোলি কেন আর্জেন্টিনায় গেল এই জার্সি আনভেইল করতে, এবং কেন জার্সিটাকে তারা প্রায় আর্জেন্টিনা জার্সি বানালো, এই অ্যাওয়ে জার্সিটা। আপনি জার্সিটা যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা আসলে আর্জেন্টিনার জার্সিটাই ঘুরে ফিরে। কেন এই অনুষ্ঠানটা, এই পুরো ব্যাপারটার তারা নাম দিল আলবিসেলেস্তে নাপোলিনটিনা। কি অসাধারণ একটা নাম, তাই না? এইগুলো কেন হলো? আপনি ভাববেন যে উত্তরটা তো সহজ। কারণ ম্যারাডোনা। নাপোলি মানে ম্যারাডোনা, ম্যারাডোনা মানে আর্জেন্টিনা। নাপোলি আর আর্জেন্টিনা না গিয়ে কোথায় যাবে? না ভাই, ব্যাপারটা এত সরল রৈখিকও না, এত সহজও না, এত ছোট ইতিহাসেরও না। নাপোলি আর আর্জেন্টিনার সম্পর্ক ১০০ বছরেরও বেশি পুরনো। নাপোলি না বলে নেপলস বলা উচিত। নেপলস শহরের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক ১০০ বছরেরও বেশি পুরনো। দুইটা শহর, বুয়েনোস আয়ার্স আর নেপলস, বলা যায় ভ্রাতৃপ্রতিম দুটো শহর হয়ে ১০০ বছর ধরে বেঁচে আছে। এবং আর্জেন্টিনা আর ইতালির যে গাঢ় রিলেশন ১০০ বছরের, সেটা সবচেয়ে বড় প্রতীক নেপলস আর বুয়েনোস আয়ার্স। আমরা আজকে নাপোলি ক্লাবের গল্প শুনব, নেপলস শহরের গল্প শুনব। যে নেপলস শহরের বাসিন্দারা বিশ্বাস করে এই নেপলস শহরেরই উত্তরাধিকারী ম্যারাডোনা। ম্যারাডোনা তাদের ওখানে যান নাই, ফিরে গেছিলেন, এটা তারা বিশ্বাস করে। এই যে জাদু বাস্তবের ঘটনাগুলো, সেগুলো একটু শুনবো, একই সঙ্গে ইতিহাসটাও একটু জানবো যে কি করে নেপলস আর বুয়েনোস আয়ার্স ভ্রাতৃপ্রতিম দুটো শহর, এবং কি করে একটা সংস্কৃতি আরেকটা সংস্কৃতির ভেতরে একদম অঙ্গাঙ্গিভাবে ঢুকে গেছে। কি করে লিওনেল মেসি, হ্যাভিয়ের জানেত্তিরা ওই উত্তরাধিকার বহন করতেছেন, ওই নেপলসের উত্তরাধিকার, সেই জিনিসটা আজকে একটু গল্প করব। আমি আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটা দেখার আগে সম্ভব হলে আপনারা নাপোলি এফসির ক্লাবের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে ওদের প্রোমো ভিডিওটা একটু দেখেন। আমি যেটা বললাম যে জিনিসটাকে ওরা ৪১ সেকেন্ডের একটা সিনেমা বানাইছে, এই ছোট্ট প্রোমো ভিডিওটা দেখলে আপনারা একটা অন্যরকম অনুভূতির মধ্যে চলে যাবেন। আমি তো ভিডিওটা চালাতে পারতেছি না কৌশলগত কারণে, কারণ এই যে কপিরাইট টাইট খেয়ে যাওয়ার ভয় আছে। এগুলো কিভাবে চালাইলে কপিরাইট খায় না ওটাও আমি বুঝি না। আমি আসলে ওখান থেকে কয়েকটা স্ক্রিনশট দিয়ে দেখাই যে কি অসাধারণ একটা ভিডিও তারা নির্মাণ করছে। আপনি শুধু প্রতীকগুলো খেয়াল করেন। ভিডিও শুরুতেই আপনি দেখবেন আর্জেন্টিনার পতাকা, বিমান উড়ে যাওয়া এবং আসাদো উল্টানো। আসাদো মানে এক ধরনের বারবিকিউ। এরপরে এক ভদ্র মহিলা বলতেছেন যে আমরা এখানে কখনোই নিঃশব্দে বসবাস করি না। তারপরেই নাপোলি জার্সি পরে একটা যুগল হাঁটাহাঁটি করতেছে, ওদিকে রাস্তায় শুরু হয়ে গেছে ট্যাঙ্গো। পুরোটা সময় জুড়ে ট্যাঙ্গোর মিউজিক চলতেছে। ওই যুগলকে নাপোলির জার্সি পরে ঘুরতে দেখা যাচ্ছে। এর মধ্যেই বুয়েনোস আয়ার্সের একটা ইতালিয়ান রেস্টুরেন্টে ক্যামেরা চলে যায়। সেখানে এক ভদ্রলোক বলতেছেন ফুটবল ইজ লাইফ। এরপরে আমরা দেখি ওই রেস্টুরেন্টের একজন ক্রেতা, তিনি কফির কাপে চুমুক দিতে দিতে বলতেছেন, অ্যান্ড হেয়ার জাস্ট লাইক ইন নেপলস দেয়ার ইজ অনলি ওয়ান গড। বুঝতেই পারতেছেন সেই গডটাকে। এরপরেই আমরা ক্যামেরায় দেখি সেই গড ডিয়েগো ম্যারাডোনার ছবি। মানে ম্যারাডোনার নামটা এখানে সরাসরি কোথাও এই ভিডিওতে উল্লেখ করা হয় নাই, কিন্তু পুরো ভিডিও জুড়ে ম্যারাডোনার ফ্লেভারটা আছে, ম্যারাডোনার গন্ধটা আছে। তারা গল্পটা ম্যারাডোনায় গিয়ে শেষ করলো, কিন্তু গল্পের ভেতরের বাকি যে প্রতীকগুলো, সেই প্রতীকগুলো আপনি শুধু দেখেন। এখানে ট্যাঙ্গো আছে, আসাদো আছে, লাবোকা নামের এই শহরতলিটা আছে। এই সবগুলো কি বলে? এই সবগুলো ইতিহাসটা বলে। দেখেন ট্যাঙ্গোটা কি? ট্যাঙ্গো হচ্ছে আর্জেন্টিনার ওরা একটা জাতীয় প্রতীক বলে। ট্যাঙ্গো মিউজিক এবং ট্যাঙ্গো নাচ।
ব্যালে নাচের খুব কাছাকাছি একটা নাচ। তাহলে এটা কি ইউরোপ থেকে গেছে? একদম না, একদম না। ট্যাঙ্গো মিউজিক, ট্যাঙ্গো নাচ এর কোনোটাই ইউরোপ থেকে যায় নাই। এটা আফ্রিকা থেকে আসছে। এটা মূলত আফ্রিকা থেকে যে কালোরা আসছিলেন আর্জেন্টিনায়, দাস হিসাবে যাদের আনা হয়েছিল, এটা তাদের একটা নাচের সংস্করণ। এই সংস্করণটা কিভাবে হলো? স্পানিয়ার্ডরা করছে? এখানে উপনিবেশিত স্পানিয়ার্ডদের ছিল? না, ট্যাঙ্গোর যে রূপটা আমরা দেখি, যে মিউজিকটা দেখি, এটাতে আপনিও যে শুরুতে ভাবলেন যে এটার মধ্যে একটা ব্যালে ফ্লেভার আছে, এটা কিন্তু আসলে ওই আদি আফ্রিকান ট্যাঙ্গো আর এই ইতালিয়ান যে মিউজিক এবং ডান্স, এটার একটা মিশ্রণ। এটা মিশে আজকে ট্যাঙ্গোতে পরিণত হয়েছে। মানে আর্জেন্টিনা যে প্রতীকটাকে তাদের সবচেয়ে বড় প্রতীক মনে করে, ইভেন ওদের ফুটবলের ছন্দটাকেও ট্যাঙ্গো বলা হয়। সেই ছন্দটা আসলে একদিকে আফ্রিকান হেরিটেজ বহন করে, আরেকদিকে ইতালিয়ান সংস্কার বহন করে। ওই দুটো মিলে ট্যাঙ্গো হয়ে উঠছে। আসাদো, আসাদো জিনিসটা কি? আসাদো আর্জেন্টিনার আরেকটা প্রতীক। আসাদো হচ্ছে এক ধরনের বারবিকিউ। এটা গাউচোরা, মানে আর্জেন্টিনার মূল বাসিন্দা যারা, তাদের একটা গোষ্ঠী গাউচো, একটা আদিবাসী গোষ্ঠী, যাদের আবার অনেক বংশধর বিভিন্ন সময় ফুটবল খেলছেন। এই গাউচোরা তো সরাসরি এখন আর নাই, মেস্তিজো রূপে আছে। গাউচোদের সঙ্গে ইতালিয়ানদের, স্পানিয়ার্ডদের মিশ্রণ হয়েছে। সে গাউচোরা একটা জিনিস করতো। গাউচোরা মূলত গরুর রাখাল ছিল বেশি, গরু পালনের পেশায় ছিলেন ওনরা। তো ওই কাউবয়েরা যখন গরু চড়াতে যেতেন, ওখানে ওই স্লাইসড করা মাংস নিয়ে যেতেন, স্টেক নিয়ে যেতেন। ওখানে তাৎক্ষণিক আগুনের ভেতরে ফেলে বারবিকিউর মতো একটা জিনিস করতেন, বাট নট বারবিকিউ। এটা আসাতো, এটা একটা আর্ট, এটা ওই গাউচোদের একটা আর্ট। এখন ওই আগুনের মধ্যে ফেলে আসাদো বানানোর যে কালচারটা, ওই কালচারটা কিন্তু এখন নাই। মেসির খুব প্রিয় খাবার, এবং এমি মার্টিনেজ আপনারা জানেন কিনা, আসাদো খুব ভালো বানায়। এই যে বিশ্বকাপ চলা অবস্থায় যত প্রমোশনাল ভিডিও এফএ করছে, তার বোধ হয় 50%ই আসাদো বানানোর ভিডিও। বিফ স্টেক দিয়ে আসাদো বানানো ওদের একটা বিরাট কালচার। কিন্তু এখন আসাদোটা কিভাবে বানানো হয় দেখবেন, একটা লোহার জালির ওপরে মাংসটা দিয়ে বারবিকিউ স্টাইলে অনেকটা, কিন্তু এটা একটা নিজস্ব আর্ট আছে। এই আর্টটা কিভাবে আসলো, এই সংস্কারটা কিভাবে হলো? গাউচোদের আসাদো আর এই আসাদো তো তাইলে এক্স্যাক্টলি একরকম নাই। এটাতে কিছু ইউরোপিয়ান মশলা যোগ করা হয়, ইউরোপিয়ান স্টাইল যোগ করা হয়। এটা ইতালিয়ানরা করছে। এগুলো সব ওই যে বুয়েন্স আয়ার্স শহরের শহরতলিগুলো, যে শহরতলিগুলো ইতালিয়ান অধ্যুষিত, যেগুলো আসলে ইতালিয়ান আর্জেন্টাইন শহর হয়ে গেছে। এখনো ইতালিয়ান বাড়িগুলো ওরকম আছে। এখনো ওখানকার রেস্টুরেন্টগুলো ইতালির মতো কথা বলে। এখনো ওই জায়গাটায় পিৎজা খুব জনপ্রিয় খাবার। এখনো ওখানে ইতালিয়ান বংশধররাই সবচেয়ে শক্তিশালী। তাহলে এই যে ইতালি আর্জেন্টিনার কতগুলো মূল প্রতীক গড়ে দিল বলবো না, সংস্কার করে দিল, এবং আর্জেন্টিনার রক্তে কত সব ইতালির স্রোত ঢুকায় দিল। খোদ ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে আজকের লিওনেল মেসি, হ্যাভিয়ের জানেত্তি, কত কত ইতালিয়ান বংশোদ্ভূত। লিওনেল মেসি তো বিশুদ্ধ ইতালিয়ান বংশোদ্ভূত। মেসির একেবারে পূর্বপুরুষ সরাসরি ইতালি থেকে আসছে। এ ব্যাপারে কোনো রকম কোনো মিশ্রণ নাই। ইতালির সঙ্গে বুয়েন্স আয়ার্সের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তাহলে কবে শুরু হলো? এবং এটা নেপলসবাসী বলে যে না, পুরো ইতালির সঙ্গে না। যতটা পুরো ইতালির সঙ্গে তার চেয়ে বেশি শুধু নেপলসের সঙ্গে। ওই নেপলসবাসী একটু জাদু বাস্তবতায় বসবাস করে বলে ওরা সবকিছু শুধু আমরা বলে ফেলে। আসলে জেনোয়া থেকে বা অন্যান্য শহর থেকেও প্রচুর মানুষ আসছেন। এই আশাটা, এবং নেপলস শহরে নেপোলি ক্লাবের জন্ম খুব কাছাকাছি সময়ে। দেখেন, নেপলস হচ্ছে একটা বন্দর নগরী। খুব ঘিঞ্জি, জেলেদের অধ্যুষিত, নোংরা, মাদকাসক্তদের আড্ডাখানা, মাফিয়াদের চলাচল, একটা মানে জঘন্য জায়গা। উত্তর ইতালির লোকেরা ও জায়গায় যেতে চায় না। বন্দর নগর বললেও ওটারে ওরা বেশি সম্মান দেওয়া যাচ্ছে বলে মনে করে। এরকম একটা বন্দর, এই বন্দরে ইউরোপের জাহাজ ভিড়ত, লাতিন আমেরিকা থেকে এসে জাহাজ ভিড়ত, সারা পৃথিবীর জাহাজ ভিড়ত। এই বন্দর থেকে একেবারে 19 শতকের শেষ দিকে, মানে 1870, 80, 90, এই বন্দর থেকে ইতালিতে একটা জিনিস ঢুকলো আর একটা স্রোত বেরোলো। একই টাইম এই দুটো ঘটনা ঘটলো কাছাকাছি সময়। ধরেন 50 বছর সময়কালের মধ্যে এই ক্রসিংটা হলো। এই নেপলস বন্দর দিয়ে ইতালিতে ঢুকলো ক্রিকেট, এই নেপলস বন্দর দিয়ে ইতালিতে ঢুকলো ফুটবল।
ইতালিতে তো বটেই, ব্রিটিশ আইল্যান্ডের বাইরে ইউরোপের এই অংশে প্রথম নথিবদ্ধ ক্রিকেট ম্যাচের নজির আপনি পাবেন নেপলস বন্দরে। ওই ঘিঞ্জির আশেপাশে কোথাও একটা ফাঁকা জায়গায় ওখানে ভিড়ে থাকা ব্রিটিশ জাহাজের যে ক্রুরা তারা নেমে ক্রিকেট ম্যাচ খেলছিলেন, সেটার স্কোর কার্ড পাওয়া যায়। ওখানেই আপনি পাবেন ব্রিটিশ আইল্যান্ডের বাইরে ইউরোপে প্রথম ফুটবল ম্যাচগুলোর একটা, সেটা ওই নেপলস শহরে হয়েছিল। যদিও প্রথম ক্লাবটা হয় জেনোয়াতে, কিন্তু প্রথম ম্যাচটা নেপলস বাসিন্দারা দাবি করে যে এখানেই হয়েছিল, তাই হওয়ার কথা, কারণ ওখান থেকেই ঢুকতেছে। যদিও জেনোয়াতেও বন্দর আছে, কিন্তু এখান থেকে আসলে ফুটবলটা ঢুকতেছে, ক্রিকেটটা ঢুকতেছে, এই ইউরোপিয়ান খেলাগুলো মানে ব্রিটিশ খেলাগুলো এখান থেকে ঢুকতেছে। প্রায় 50 বছর ধরে এই ঢোকা স্রোতটা চললো। ব্রিটিশদের হাত ধরে ধরে ব্রিটিশরা এখানে ঢুকতেছে, বসতি স্থাপন করতেছে, আস্তে আস্তে নিজেদের অধিকার ফলাচ্ছে, সঙ্গে তাদের খেলাগুলোও ঢুকতেছে। আবার এই সময় প্রায় অর্ধশত বছর ধরে একটা বহিরাগমনও হলো। সেটা হচ্ছে দক্ষিণ ইতালিতে তখন ভয়াবহ দুর্ভিক্ষ, খাবারের অভাব, কাজের অভাব, টাকার অভাব, সবকিছুর অভাব, ইভেন একটু মাথা গোঁজার জায়গার অভাব। উত্তর ইতালি সবসময় খুব সমৃদ্ধ, তুরিন, মিলান, এরা হচ্ছে একেবারে ওই টাইটা গলার এখানে একেবারে ভাঁজ দিয়ে পড়া লোক। এরা দক্ষিণ ইতালি বলে যে কিছু আছে এটাকেই স্বীকৃতি দেয় না। কোনো কালে নেপলস, জেনোয়া এসব জায়গার বাসিন্দাদের এরা মূল ইতালির বাসিন্দা মনে করে না। ইতালি এক হয়ে গেছে সেই 1800 সালের পর 1862 সালের দিকে বোধহয়। কিন্তু ইতালির এই দক্ষিণ অংশ উত্তর অংশের সঙ্গে মিলতে পারে নাই। আজও পর্যন্ত নেপলস, জেনোয়ার লোকেদের ওই মিলান, তুরিনের লোকেরা ওরকম সম্ভ্রান্ত বলে স্বীকৃতি দিতে চায় না। স্বীকৃতিহীন এই যে দক্ষিণ ইতালি, এই দক্ষিণ ইতালি জুড়ে তখন নিদারুণ অভাব। এখন এই লোকগুলো যাবে কোথায়? উত্তরে গেলে তাদের দূর দূর করে তাড়া দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে না, কোথাও যাওয়ার নেই। তখন তারা একটা জায়গা পেল, সেই জায়গাটার নাম আর্জেন্টিনা। এই নেপলস বন্দর থেকে জাহাজ ছেড়ে যাচ্ছে আর্জেন্টিনার উদ্দেশ্যে। আর্জেন্টিনায় তখন বিস্তীর্ণ চাষাবাদের উপায়, ওখানে স্প্যানিয়ার্ডরা উপনিবেশ করছিল, সেই উপনিবেশ থেকে আর্জেন্টিনা নিজে নিজে স্বাধীন হয়েছে। এখনও ওখানে ব্রিটিশরা আছে, বিভিন্ন ইউরোপিয়ানরা আছে, নানা রকম কিছু করে খাচ্ছে। মূলত কফি চাষ, অমুক তমুক, বিস্তীর্ণ উর্বর ভূমি, তাহলে ওখানে গেলে কিছু করে খাওয়া যাবে। ইতালি থেকে লাখে লাখে লোক, অনুমান করা হয় যে প্রায় 30 থেকে 40 লাখ লোক কয়েক বছরের মধ্যে জাহাজে করে এসে পৌঁছালো আর্জেন্টিনা। তারা কিন্তু চাষবাসের দিকে খুব একটা যায় নাই। এই জাপান থেকে যারা গেছিল, বিভিন্ন জায়গা থেকে যারা গেছিল, এরা চাষবাসের দিকে গেছে। কিন্তু এরা মূলত ইতালিয়ানরা তো নানা রকম আর্ট জানে, সেটা ওই খাবারের আর্ট বলেন, এমনিতে গান বাজনার আর্ট বলেন, আর হাতের কাজের আর্ট বলেন। এরা মূলত শহরগুলো গড়ে তুলল, রেল লাইনের কাজ করলো, বিভিন্ন রকমের শিল্পের মুখোমুখি করলো আর্জেন্টাইনদের। মানে স্প্যানিশ আর্জেন্টাইন যে বংশটা তখন প্রতিষ্ঠিত, সেই বংশটাকে নানা রকম জিনিসের মুখোমুখি করলো, শিল্পের মুখোমুখি করলো, কুটির শিল্পের মুখোমুখি করলো, হস্তশিল্পের মুখোমুখি করলো। এবং এই বুয়েনোস আয়ার্সের বিভিন্ন শহরতলি কার্যত ইতালিয়ান অধ্যুষিত হয়ে উঠলো। শুধু বুয়েনোস আয়ার্স না, বড় শহরগুলো, রোজারিওতে, যেমন মেসির পূর্বপুরুষরা রোজারিওতে গিয়ে ওখানে ঘরবাড়ি করলো। এরকম সব জায়গায় ওরা নিজস্ব একটা কমিউনিটি তৈরি করে ফেলল। সে কমিউনিটিগুলো আজও বিদ্যমান। আজও ইতালি, আর্জেন্টিনার বিভিন্ন অংশে ইতালিয়ান সব কমিউনিটি আছে। কোথাও ব্যাপারটা পুরো মিশে গেছে, মেসিদের মতো পুরো আর্জেন্টাইন হয়ে গেছে। কোথাও আবার এই যে লাবোকার মতো সেটা একটা ইতালিয়ান আর্জেন্টিনাইন কমিউনিটি হয়ে টিকে আছে। মানে, এবং তারা বলে যে আমরা সবাই নেপলসের মানুষ। বোঝাটা হচ্ছে এখানে আসছে, দেখা যাবে সারা ইতালির, দক্ষিণ ইতালি থেকেই, জেনোয়া থেকে আসছে, অমুক জায়গা থেকে আসছে, তমুক জায়গা থেকে আসছে। যেহেতু নেপলস বন্দর থেকে শত বছরের আগে রওনা দিছিল তাদের পূর্বপুরুষরা, তাদের স্মৃতিতে ওই তথ্যটা রয়ে গেছে যে আমরা নেপলস থেকে আসছি। কে কোত্থেকে আসছে? ধরেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিটাং হয়ে কোথাও চলে গেছে। ওই পরবর্তীকালের শত বছর ধরে তাদের উত্তরাধিকারীরা জানে আমরা চট্টগ্রাম থেকে আসছি। ওরকম একটা ব্যাপার যে ওরা আসলে যেখান থেকেই আসুক, ওদের সবার ভাষা যে আমরা আসছি নেপলস থেকে, আমরা নেপলসের মানুষ। ফলে আর্জেন্টিনা জুড়ে যত ইতালিয়ান দেখেন, যত ইতালিয়ান বংশোদ্ভূত, এদের দাবি আমরা নেপলসের। আবার নেপলসের লোকেরাও বিশ্বাস করে যে আমাদের কিছু লোক আর্জেন্টিনায় আছে। যারা আর্জেন্টিনায় আসছে তারা তো আর্জেন্টাইন হয়ে গেল, ইতালিয়ান আর্জেন্টাইন হিসাবে রয়ে গেল।
আমরা নেপলস থেকে আসছি বলে গর্ব করলো, কিন্তু নেপলস শহরে যারা থাকলো তাদের তো দুর্ভোগের আর শেষ নাই। ওই উত্তর ইতালির কাছে স্বীকৃতি পায় না, কাজ পায় না, খাওয়া পায় না, নিজেদের মধ্যে মারামারি করে, সমুদ্রে যায়, জাল ফেলে, কিছু মাছ আসে, ড্রাগের ব্যবসা চলে ওখানে বস্তিগুলোতে। কি একটা বাজে জীবন! ওই বাজে জীবন থেকে ওরা মুক্তি চায়। সেই মুক্তির উপকরণটা কি? মুক্তির একটা উপকরণ হয়ে উঠল ফুটবল। ১৯০৪ সালের দিকেই ওখানে ফুটবল সংগঠিত রূপ পাওয়া শুরু করলো। ১৯০৪ থেকে ১৯২২ সালের মধ্যে ওখানে প্রথমে নাপোলি ফুটবল ক্লাব, তারপরে নাপোলি ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব, পাশাপাশি আরেকটা ক্লাব নাপোলি ইন্টারন্যাশনাল, মানে যেটা এখনকার ইন্টারন্যাশনাল ওটা কিন্তু না, মানে ইন্টার মিলান না, এই নাপোলির একটা ইন্টারন্যাশনাল ছিল। এরকম ২২ পর্যন্ত কয়েকটা ক্লাব উঠছে, জন্মাইছে, মারা গেছে, আবার পাশাপাশি স্রোতের মতো চলছে। ১৯২৬ সালে এই ক্লাবগুলোকে ২-৩টে ক্লাব তখন ছিল, তাদের সবাইকে এক করা হলো ২৬ সালের শুরুর দিকে। পরে ১৯২৬ সালের ১ আগস্ট ঘোষণা দেওয়া হলো যে নাপোলি এসসি নামে একটি ক্লাব এই নাপোলি শহরের একমাত্র প্রতিনিধি হিসাবে যাত্রা শুরু করবে। তারা ইতালিয়ান চ্যাম্পিয়নশিপে খেলবে। ইতালিয়ান চ্যাম্পিয়নশিপে দক্ষিণের প্রতিনিধিত্ব করবে। শুরু হলো নেপলস শহরের আত্মপরিচয় খোঁজা এবং নাপোলির যাত্রা। এই নাপোলির যাত্রাটাকে ঐতিহাসিকরা বলেন নেপলস শহরের মানুষের আত্মপরিচয় খোঁজা, আত্মসম্মান খোঁজার যাত্রা। তারা এই ফুটবল ক্লাবটার ভেতর দিয়ে নিজেদের খুঁজে পেতে চাইল। তারা গিয়ে সম্ভ্রান্ত আসরে দাবি করলো, আমরাও ফুটবল খেলি, আমাদেরকেও বসতে দাও। না, বসতে দিল না কেউ। দীর্ঘকাল ধরে এই ক্লাবটা পথ চলে, তেমন কোনো সাফল্য ছিল না। ছোটখাটো দু একবার কাপ টাপ জিতছে, কোনো সাফল্য ছিল না। তার চেয়ে বড় কথা ভাই, কোনো মান সম্মান ছিল না। মানে কি পরিমাণে অবমাননা, এই যে মান সম্মান ছিল না কথাটা বলা যায় সহজে, কিন্তু পৃথিবীর বেশিরভাগ জায়গায় এই একটা ক্লাবকে তুচ্ছতাচ্ছিল্য করতেই পারে। ইংল্যান্ডে সিটিকে যেমন ইউনাইটেড ওয়ালারা দীর্ঘকাল তুচ্ছতাচ্ছিল্য করতো, এরকম তাচ্ছিল্য করার কিছু ব্যাপার থাকে। কিন্তু নাপোলির মতো অবমাননার ভেতর দিয়ে খুব পৃথিবীতে খুব কম ক্লাবকে যেতে হয়েছে। এই জাতিগোষ্ঠীটাই অপমানের শিকার হয়েছে। এটাকে একটা জাতিগোষ্ঠী বলেই বলা দরকার আসলে। যদিও তারা ইতালিয়ান, কিন্তু নেপলসের বাসিন্দারা কেমন যেন অন্য গ্রহের বাসিন্দা। যখন নাপোলির সঙ্গে মিলানের খেলা হতো, ওরা তখন মিলানের লোকেরা তখন ব্যানার নিয়ে মাঠে আসতো, তোমরা স্নান করে আসো। মানে আপনি চিন্তা করতে পারেন কি অশালীন একটা ব্যানার। মানে ওদের গায়ে দুর্গন্ধ, ওরা নোংরা, ওরা স্টেডিয়ামে ঢুকলে স্টেডিয়াম নোংরা হবে। খেলোয়াড়দের পর্যন্ত এভাবে টিচ করা হতো, দুও দেওয়া হতো যে এই নোংরাগুলো দৌড়াচ্ছে, আমাদের খেলোয়াড়গুলো নোংরা হয়ে যাবে ওদের সঙ্গে মিশে, এই এদের গায়ের গন্ধে গ্যালারিতে টেকা যাচ্ছে না, এরকম সব আওয়াজ করতো। এই অভিশাপের মধ্যে এরা চলতেছিল। এরা টাকা জোগাড় করতেছিল, নাপোলির আস্তে আস্তে ফান্ড বাড়তেছিল। কারণ বিশাল কমিউনিটি তো, যতই জেলে হোক, যতই গরিব হোক, যতই ওই মাস্তানদের জায়গা হোক, স্লাম হোক, ফান্ড তো বাড়তেছে। সেই ফান্ড দিয়ে তারা টিম করতেছে, সাকসেসও পায় না, সম্মানও পায় না। নাপোলির সাপোর্টাররা তখন সুনীল গাঙ্গুলির মতো ওই শুধু স্টেডিয়ামে গিয়ে কথা শোনায় আসি, দেখিস একদিন আমরাও। সেই একদিন আমরাও এর অপেক্ষা করে তারা। নাপোলিতে একটা জনশ্রুতি আছে যে তারা বিশ্বাস করতো, নেপলসের লোকেরা বিশ্বাস করতো যে একজন সাধু আসবেন, ওই জাহাজে করে একজন সাধু আসবেন, সেই সাধু এসে নাপোলিকে উদ্ধার করবেন, নাপোলির সম্মান ফিরায় দেবেন। তারা বিশ্বাস করতো যে আদিকালে এক সময় এই নাপোলি অত্যন্ত সম্মানজনক একটা শহর ছিল। আসলেই তাই। প্রাগৈতিহাসিক কালের ইতিহাস যদি দেখেন, তাহলে এই ভিসুবিয়াস আগ্নেয়গিরির গোড়ার এই শহরটা কিন্তু খুব সমৃদ্ধ ইতিহাসের শহর। তারা বিশ্বাস করত যে সেই দিন একদিন ফিরবে, একজন সেইন্ট আসবেন জাহাজে করে, সাগর পার হয়ে তিনি এসে এই শহরকে উদ্ধার করবেন। তাই তো হলো, তাই না? ৮০ দশকের মাঝামাঝি সেই সেইন্ট এখানে পৌঁছালেন বার্সেলোনা শহর থেকে। কিন্তু আসলেন তো সমুদ্র পার করে। সেই সেইন্টের নাম দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। এই সেইন্টেরও আসলে নাপোলি ছাড়া কোথাও যাওয়ার ছিল না, জানেন? এটাই তার নিয়তি ছিল। বার্সেলোনা তাকে রেকর্ড মূল্যে নিয়ে গেছিল। কিন্তু বার্সেলোনা বিদ্রোহীদের জায়গা, বিপ্লবীদের জায়গা। ঠিক আছে, কিন্তু ওটা একই সঙ্গে সুশীলদের জায়গা। ম্যারাডোনা তো সুশীলদের লোক না, ম্যারাডোনা হচ্ছে বস্তির প্রতিনিধি, ম্যারাডোনা হচ্ছে মাস্তানদের প্রতিনিধি, ম্যারাডোনা গরিবের প্রতিনিধি, ম্যারাডোনা অশিক্ষিত অসংস্কৃতদের প্রতিনিধি, ম্যারাডোনা অসংস্কৃতদের মুখের ভাষা।
ম্যারাডোনা অসংস্কৃতদের হয়ে কথা বলেন, তিনি হাত দিয়ে গোল করেন, পা দিয়ে সর্বকালের সেরা গোল করেন, তিনি একই সঙ্গে দুটো কাজ করেন। ফলে ম্যারাডোনার আসলে বস্তিতে যেতেই হতো। ওই নাপলসের বস্তিই তার নিয়তি ছিল, ওখানেই যেতে হতো। ওখানের লোকেরা দেখেন ম্যারাডোনাকে কিভাবে আনলো। নেপলস ক্লাব যখন বিট করা শুরু করলো, একসময় তারা পেরে গেল যে না, ম্যারাডোনার দাম তারা বার্সেলোনাকে দিতে পারতেছে। কিন্তু নাপোলির এই ভয়াবহ আগ্রহ দেখে বার্সেলোনা একটা শয়তানি করলো। তারা শেষ মুহূর্তে রিলিজ ক্লজে বাড়তি $7 মিলিয়ন ঢুকায় দিল। এটা কি? এটা হচ্ছে বোনাস ফি হিসাবে তাদের দিতে হবে। আচ্ছা বলেন, ক্লাবটা এমনিতে তো গরিব ক্লাব, অনেক কষ্ট করে রেকর্ড, তখনকার বিশ্ব রেকর্ড, ম্যারাডোনা কিন্তু পরপর দুবার বিশ্ব রেকর্ড করলেন। ম্যারাডোনাকে বোকা থেকে বার্সেলোনায় আনা হলো বিশ্ব রেকর্ড টাকা দিয়ে, আবার বার্সেলোনা থেকে নাপোলিও নিল বিশ্ব রেকর্ড টাকা দিয়ে। এমনিতেই এই বিশ্ব রেকর্ড পরিমাণ টাকা দিতে গিয়ে নাপোলি প্রায় সর্বশান্ত। আর 7 মিলিয়ন জোগাড়ের কোনো উপায় নাই। নেপলস শহর জুড়ে ছড়ায় পড়লো। নাপোলির কর্মকর্তারা বললেন যে না, সেইন্ট আসতেছেন না। কেন আসবেন না? টাকার জন্য। এই জেলেরা চাঁদা তোলা শুরু করলো বাড়ি বাড়ি। $7 মিলিয়ন, $7 মিলিয়ন তারা চাঁদা তুলে ম্যানেজ করে ফেললো। এই মাফিয়াদের কাছে যায়, তখন তো ইতালি মাফিয়াদের স্বর্গ, আর দক্ষিণ ইতালি হচ্ছে মাফিয়াদের তুঙ্গ জায়গা। মাফিয়ারাও দু হাতে টাকা দিল, আরে নাও, টাকা নাও, তোমরা সেইন্ট আনবা, আমাদের শহরে সেইন্ট আসবে, দেখি কে সে সেইন্ট। সেই সেইন্ট এসে পৌঁছালো। ম্যারাডোনা দেখেন যেদিন ওই নেপলস স্টেডিয়ামে পা রাখলেন, সেদিনের যে দৃশ্য তা যারা দেখছেন তারা বর্ণনা করেন যে স্রষ্টা যদি মর্তে সত্যি সত্যি নেমে আসতেন, বা ক্রাইস্ট যদি সত্যি সত্যি কোনোদিন নাপোলি শহরে আসেন, তাও বোধহয় এরকম উন্মাদনা দেখতে পাবেন না। পুরো পৃথিবীটা যেন নীল হয়ে গেল, পুরো শহরটা উন্মাদ হয়ে গেল এই ঝাঁকড়া লম্বা চুলের লোকটারে দেখার জন্য। এবং সে দেখালো জাদু। জাদু তো দেখালো, পরপর দুবার সিরিয়া জেতালো। যে দক্ষিণের ক্লাবটাকে কেউ বসতে দিতে রাজি না, যাদের গোসল করে আসতে বলে, যাদের গায়ে গন্ধ, তাদের কাছে পরপর দুবার শিরোপা দিতে হলো। এরপরে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতলো, ইতালিয়ান কাপ জিতলো, সুপার কাপ জিতলো, ইউরোপের ট্রফি জিতলো। কি না জিতলো ম্যারাডোনা সেই টিম। ম্যারাডোনায় রূপকথা করে ফেললেন। শুধু কি রূপকথাটা ফুটবলের সাকসেস দিয়ে হয়? হয় না রে ভাই, হয় না। এই নেপলস শহরের এমন কোনো ছোটখাটো মাঠ নাই যেখানে ম্যারাডোনা খেলেন নাই। এটা আপনি এই আধুনিক যুগে কল্পনা করতে পারবেন না। জিনিসটা তো আধুনিক যুগেরই। এই ৮০ দশকে, ৮০ দশকে পৃথিবীর সবচেয়ে বড় স্টার, তিনি মূল স্টেডিয়ামে তো খেলতেছেনই, নেপোলির মূল স্টেডিয়ামে তো খেলতেছেনই, পাশাপাশি স্কুল মাঠ, এখানে এই ক্লাবের মাঠ, ওখানে জেলেদের মাঠ, সব জায়গায় চ্যারিটি ম্যাচ খেলে বেড়াচ্ছেন। ম্যারাডোনার খেলা হয় নাই এরকম কোনো মাঠ নেপলস শহরে নাই। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল ওই পাহাড় তলায় কাদা ভরা এক মাঠে খেলা। এই ঘটনাটা পুজন, ম্যারাডোনার সতীর্থ নাপোলিতে, তিনি পরে আত্মজীবনীতে বলছেন, এবং ওই ম্যাচের কিছু ভিডিও পাওয়া যায়, কিছু স্টিলও পাওয়া যায়। এটা সম্ভবত ম্যারাডোনাকে নিয়ে আজকে নেপলস শহরে যে কিংবদন্তি, তাকে যে সেন্ট মনে করা, তার সম্ভবত ভিত্তি গড়ে দিয়েছিল এই ম্যাচটা। ম্যারাডোনা নেপালিতে জয়েন করার কিছুদিন পরেই পুজন, মানে ওই যে তার সতীর্থ ইতালিয়ান মানুষ, তিনি এসে বললেন যে দেখো দিয়েগো, একটা অনুরোধ আছে তোমার কাছে। তখনও পর্যন্ত ম্যারাডোনা ওই নাপোলির মূল মাঠের বাইরে কোথাও কোনোদিন ম্যাচ খেলেন নাই, ওই চ্যারিটি ম্যাচ খেলেন নাই, জেলেদের সঙ্গে গিয়ে খেলেন নাই। তো পুজন ঠিক বুঝতেছেন না বলাটা ঠিক হবে কিনা। ও ম্যারাডোনা বললেন যে কি অনুরোধ বলো পুজন। তো বললেন যে দেখো, আমাদের ওই পাশেই একটা বস্তিতে একটা জেলের ছেলে আছে, ছেলেটার নাম লুকা। ছেলেটার চোখে একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, চোখ দুটো তো নষ্ট হয়ে গেছেই, এখন ওইটা থেকে আস্তে আস্তে নাকি ব্রেনটাও নষ্ট হয়ে যাচ্ছে, ওর একটা বড় অপারেশন করতে হবে, অনেক খরচ। এখন লুকার বাবা আমার কাছে আসছিল, তো তোমার সঙ্গে একটু দেখা করতে চায়। তো বললো যে আসো, নিয়ে আসো একদিন। পরদিনই পূজন ওই বাবাকে নিয়ে আসেন, লুকার বাবাকে। বৃদ্ধ মানুষ এসে ম্যারাডোনার প্রথমে পা ধরার চেষ্টা করছেন, ম্যারাডোনা পা ধরতে দেন নাই, হাতটা ধরে কেঁদে দিচ্ছেন হাউ হাউ করে যে বাবা আমার ছেলেকে বাঁচান। তো বললো যে কিরকম টাকা লাগবে, আমি কি দিতে পারি। তো টাকার অঙ্কটা অনেক। তখন ওই পূজনই বললেন যে দেখো দিয়েগো, এই টাকা তো আমরা পার্সোনালি দিয়ে পারবো না। এবং যা হয়, শেষ পর্যন্ত ওই নাপোলি চেয়ারম্যানের টেবিলে থাপ্পড় মেরে বলে আসলো এই চ্যারিটি ম্যাচ হবে, নাপোলির পুরো টিম এই চ্যারিটি ম্যাচ খেলবে। তোমরা নাপোলির স্টেডিয়াম দিবে না তো, দেখো আমরা বর্ষা কাদায় কোথায় গিয়ে খেলি।
সেই নাপোলির ফুল টিম নিয়ে একটা ভাড়া করা বাসে করে গিয়ে হাজির ওই জেলেপল্লির পাশে একটা মাঠে। সেই মাঠ তখন কাদায় থকথক করতেছে, উপর থেকে ঝরঝর করে ঝরতেছে বৃষ্টি। পাশে একটা গ্যারেজের মধ্যে দাঁড়ায় সব খেলোয়াড়রা ড্রেস আপ করলো, সবাই জার্সি টার্সি পরে, নাপোলির জার্সি পরে ওই কাদার মধ্যে নেমে গেল। লোকাল জাইলেরা এক পাশে খেলতেছে, আর এক পাশে নাপোলি সুপারস্টার টিম কারেকা খেলতেছেন, ম্যারাডোনা খেলতেছেন, ওই সুপারস্টার টিম খেলতেছে। মানুষ ভাঙা চুরে আসে, যেহেতু খোলা মাঠ, টাকা তো, টিকিটের কোনো উপায় নেই, তাহলে টাকা কালেকশন হবে কিভাবে? ওই নাপোলির আবার কিছু স্বেচ্ছাসেবক লেগে গেছে, ম্যারাডোনা তাদের লাগাই দিয়েছেন যে সবার কাছ থেকে, যার কাছ থেকে যে কয় টাকা পারো করে কালেকশন করে। আবার ওই যথারীতি যেটা হয়, ওখানে ওই মাফিয়ারাও চলে আসে, ড্রাগ ব্যবসায়ীরাও তো চলে আসে। তারা ম্যারাডোনা টাকা চাইছে শুনে বান্ডিল বান্ডিল টাকা দেওয়া শুরু করছে, মুহূর্তের মধ্যে বিশাল কালেকশন হয়ে গেছে। ব্যাস, ম্যারাডোনা ঈশ্বর হয়ে গেল, ম্যারাডোনা নেপলসের ঈশ্বর হয়ে গেল। ওই যে লোকটা কথাটা বললো ইতালিয়ান রেস্টুরেন্টে বসে, যে ম্যারাডোনা ইতালির ওই নেপলসের ঈশ্বর, ম্যারাডোনা আর্জেন্টিনার ঈশ্বর, এর চেয়ে বড় সত্যি আসলে নাই। সেই ম্যারাডোনা নেপলস থেকে ফেরার সময় আরো অনেক কিছু সঙ্গে নিয়ে ফিরছেন, শুধু এই সাফল্যের ইতিহাস বা ঈশ্বরত্ব নিয়ে ফেরেন নাই, তার সঙ্গে ওখান থেকে ড্রাগ সঙ্গী হয়েছে। যদিও কোকেনটায় অভ্যস্ত হয়েছিলেন বার্সেলোনা শহরে, কিন্তু অ্যাডিক্টেড হয়ে যান আসলে নেপলসে। নেপলসে ওনাকে নিয়ন্ত্রণ করার কেউ ছিল না। নেপলসে লোকটা এত ক্ষমতাধর হয়ে গেছিল এক সিজন পরেই, ওই ক্লাব প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রশাসন কেউ তাকে কিছু বলার সাহস পেত না। তার রুমে দুনিয়ার কাঁপানো সব মাফিয়ারা এসে আড্ডা দিত, তার যত টাকার দরকার, টাকার কোনো অভাব হতো না, হাত বাড়ালেই ড্রাগ পৌঁছে যেত, দুনিয়ার বড় বড় ড্রাগ ডিলার বাছাই করা ড্রাগ পৌঁছায় দিত তার রুমে। যেটা হয়, মর্তের মানুষের উপরে ঈশ্বরত্ব আরোপ করলে সে তো আসলে বেলাইন হয়ে যায়, কারণ ঈশ্বর তো নিচে আসলে নামেন না, ঈশ্বর তো উপরে। ফলে মর্তের মানুষকে ঈশ্বরের মতো স্বাধীনতা দেওয়া যায় না, গেলে তার সঙ্গী এই কদর্য জিনিসগুলোও হয়। কিন্তু সেটা নিয়ে নেপলস ভাবিত না। ম্যারাডোনার ভবিষ্যৎ কি হলো, ম্যারাডোনা কলঙ্কিত হলেন কিনা, ম্যারাডোনা নির্বাসিত হলেন কিনা, ম্যারাডোনার ভবিষ্যৎ কি হলো, এটা নিয়ে নাপলস এক বিন্দু ভাবিত না, এক বিন্দু রিগ্রেট করে না। আজকে আপনি নেপলস শহরে যান, গিয়ে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি ম্যারাডোনার মুরাল মোটেও বুয়েন্স আয়ার্সের না, মোটেও ওই ভিলা ফিয়েরতো ইয়ার না, মোটেও আর্জেন্টিনার না, সেটা নেপলসে। আপনি নেপলস শহরে, আমি যাই নাই, আমি শুধু বহুবার গুগল করি, বহুবার গেট ইমেজে সার্চ করি, শুধু ম্যারাডোনা মুরাল এটুকু লিখে সার্চ দেন, নেপলস লিখতে হবে না। দেখবেন যে ছবি আসছে, 2000 ছবি আসছে, তার ভিতরে 1500 নেপলস শহরের ছবি। কোথাও তিনি যীশু খ্রিস্টের মতো পুরুষবৃদ্ধ, কোথাও তিনি যীশু খ্রিস্টের মতো মুকুট পরা, কোথাও তিনি নাপোলির ত্রাণকর্তা হয়ে ওই জার্সি পরে যুদ্ধ করতেছেন, কোথাও তার হাতে মশাল, কোথাও তিনি একেবারে চার্চের সাধুর মতো। এর ভেতরে একটা গলির মধ্যে, একেবারে চিপা একটা গলির মধ্যে একটা মুরাল আছে, সেই মুরালকে কেন্দ্র করে প্রায় একটা চার্চ তৈরি হয়ে গেছে। জায়গাটার নাম কোয়ার্তিয়েরে এসপানিওলি। এই নাম কেউ আর এখন বলে না, এখন ওরা ইতালিয়ান ভাষায় বলে, কিন্তু শব্দটার অর্থ হচ্ছে ম্যারাডোনা স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি হয় হচ্ছে আসলে সাধুদের যে গির্জা, সেই গির্জাকে স্যাংচুয়ারি বলে, বোঝেন অবস্থাটা। এবং এটা এখন আর ছেলে খেলার নাই। ওখানে গেলে আপনি দেখবেন যে ম্যারাডোনার মুরাল আছে, তার পাশে আর্জেন্টিনার পতাকা উঠতেছে, আর্জেন্টিনার স্কার্ফ রাখা, নাপোলির স্কার্ফ রাখা, বিভিন্ন রকম ম্যারাডোনার স্মৃতিচিহ্ন ওখানে রাখা, এবং প্রচুর ফুল রাখা। বুঝতে পারবেন যে প্রতিদিন সকাল বিকাল লোকজন ওখানে ফুল দিচ্ছে। শুধু কি সাধারণ লোকজন দিচ্ছে? না, নাপোলি দলের নতুন একজন খেলোয়াড় জয়েন করতেছে, সেটাই কেভিন ডি ব্রুইনা হোক আর যেই হোক, তার বাধ্যতামূলক ওখানে গিয়ে ফুল দিয়ে আসতে হবে। এই যে নাপোলির বর্তমান মালিক, এই ভদ্রলোকও গত সিজনে যখন তারা দ্বিতীয় শিরোপা জিতল, তার আগে কোচ ক্যাপ্টেনকে নিয়ে গিয়ে হাজির হয়েছিলেন এই স্যাংচুয়ারিতে। সেখানে গিয়ে ম্যারাডোনার উদ্দেশ্যে প্রার্থনা করে আসছেন, ফুল দিয়ে আসছেন। নাপোলির বর্তমান যে মালিক দে লাউরেন্তিস, এই ভদ্রলোকের কথা একটু না বললে অপূর্ণ থেকে যাবে, কারণ এই ভদ্রলোক শুধু নাপোলিকে জাগায় তুলছেন তা না, ম্যারাডোনাকেও পুনরুজ্জীবিত করছেন। ম্যারাডোনা নাপোলস শহর থেকে কখনোই হারান নাই, দেবতা হয়ে, যীশুখ্রিস্ট হয়ে, সেন্ট হয়ে সবসময় ছিলেন, মুরাল হয়ে সবসময় ছিলেন। কিন্তু নাপোলিকে যে পুনরুজ্জীবিত করার ভেতর থেকে ম্যারাডোনাকে ফিরায় আনা, সেই কাজটা এই লাউরেন্তিস করছেন। লাউরেন্তিস খুব বিখ্যাত একজন ইতালিয়ান প্রযোজক,
ইতালিয়ান বহু নাম করা সিনেমা ওনার প্রোডাকশন। ওনাকে সহজে চিনবেন হচ্ছে ওনার চাচা আরেকজন লাউরেন্তিস ছিলেন, তিনি আবার ইন্টারন্যাশনাল খুব ফেমাস পরিচালক। তার পরিচালিত একটা ছবি আমরা বোধহয় সবাই ছোটবেলায় দেখছি, পরিচালক না সরি প্রযোজক, তার প্রযোজিত, সেটা হচ্ছে কিংকং। কিংকংটা মানে আমি লিস্ট দেখতেছিলাম যে এই ভদ্রলোকের প্রযোজিত কি বড় বড় ছবি আছে, তার মধ্যে কিংকংটা মনে হয় আমরা সবাই দেখছি। ওনার চাচা ইন্টারন্যাশনাল প্রডিউসার ছিলেন, হলিউডের ছবি প্রডিউস করতেন। আর এই লাউরেন্তিস হচ্ছে মূলত ইতালিয়ান পর্যায়ে কাজ করেন, কিন্তু উনিও বিখ্যাত মানুষ। উনি নাপোসের বংশোদ্ভূত। ওনার পরিবার একসময় নাপোস থেকে উঠে আসছিল। ফলে উনি বিজনেস যখন সম্প্রসারিত করতে চাইলেন, উনি ২০০৪ সালে নেপলস ক্লাবটাকে কিনে নিলেন। তখন নেপলস অলরেডি দ্বিতীয় বিভাগে নেমে গেছে। ম্যারাডোনা ওখান থেকে চলে আসার পরপরই নেপলস আবার রেলিগেটেড হয়। নেপলস সংগ্রাম করতে থাকে, কখনো প্রিমিয়ারে ওঠে, সিরিয়াতে ওঠে, কখনো সিরি বিতে খেলে, সিতেও নেমে গেছিল একবার। দেউলিয়া হয়ে গেল ক্লাবটা। যখন নিলাম হলো, নিলামে এই ভদ্রলোক কিনে নিলেন। দেখেন, নিলামে কিনে নেওয়ার পর এই ভদ্রলোক কি করতে পারেন? শখের ক্লাব হিসাবে ফেলে রাখতে পারতেন, ২-৪ টাকা ইনভেস্ট করো, কোনো ক্রমে সিরিয়াতে টিকে থাক। হয়েছে না, এই ভদ্রলোক এটার পিছনে আসলে তার ক্যারিয়ারের যত আয় প্রায় পুরোটাই নতুন করে বিনিয়োগ করছেন, পুরো ব্যাপারটা রিনোভেট করছেন। ক্লাবটার যে মূল স্টেডিয়াম, এই স্টেডিয়ামটাকে নতুন করে গড়ে তুলছেন। স্টেডিয়ামটার নাম দিয়েছেন ম্যারাডোনার নামে। এবং নাপোলি আবার তারকা কেনা শুরু করছে। সেই আর্জেন্টিনার হিগুয়েন বা সিমিওনে থেকে শুরু করে অনেক বড় বড় তারকা আবার নাপোলিতে ভিড় জমাইছে। না, তাদের সময় শিরোপা জয় সম্ভব হয়নি। অবশেষে ২৩-২৪ মৌসুমে এবং ২৪-২৫ মৌসুমে টানা দুটো সিরিয়া ফিরছে। সিরিয়া তো ফেরে নাই, নেপলসের মানুষ দেখতেছে সেন্ট ফিরে আসছেন, সেন্ট পৃথিবীতে ফিরে আসছেন। এবং খুব মানে ওই যে নেপলসের লোকেরা, বললাম না যে এরা মার্কেজের জগতে বসবাস করে। নেপলসের লোকেরা, এসব বস্তির লোকেরা পৃথিবীর সব জায়গায় সম্ভবত এই জাদু বাস্তবতায় বসবাস করে। এরা দেখেন বিশ্বাস করে না যে ম্যারাডোনা আসলে আর্জেন্টাইন। এরা বিশ্বাস করে ম্যারাডোনার পূর্বপুরুষ এই নেপলস থেকে গিয়ে ওই আর্জেন্টিনায় বসতি করছিল। আসলে এটা সত্যতা নিয়ে কিন্তু নৃতাত্ত্বিকরা খুব বেশি একমত না। নৃতাত্ত্বিকরা এটুকু একমত যে ম্যারাডোনার পূর্বপুরুষ গুয়ারানি সম্প্রদায়ের ছিল এবং তাদের সঙ্গে ইতালিয়ান কোনো একটা ক্রস হয়েছিল, মেস্তিজো তারা। কিন্তু সেটা কি নেপলস শহর থেকে গেছিল এরকম কোনো সূত্র আবিষ্কার করা যায় নাই। কিন্তু নাপলসের লোকেরা খুব দৃঢ়ভাবে এটা বিশ্বাস করে যে না, ম্যারাডোনা এখানকার সন্তান, সে আবার ফিরে আসছে মাত্র। সে নেপলসেরই মানুষ, নেপলসেই ফিরে আসে। ও আর্জেন্টিনায় ছিল কিছুদিন মাত্র, বেড়াতে গেছিল ওর পূর্বপুরুষ, ও নেপলসের সন্তান। একই রকম নাপোলির লোকেরা বিশ্বাস করে, নেপলসের লোকেরা বিশ্বাস করে যে ম্যারাডোনা মারা যাওয়ার পরে ম্যারাডোনা আবার ফিরে আসেন। ম্যারাডোনা ফিরে এসে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতাইছেন। ম্যারাডোনা ফিরে এসে নাপলসকে পরপর দুটো সিরিয়া জিতাইছেন। এখন এই বিশ্বাসের জবাব আপনি কিভাবে দিবেন? কোন বিজ্ঞান দিয়ে আপনি এই পাগল রে ঠান্ডা করবেন? আপনি এই কতগুলো জাদু বাস্তবতায় বসবাস করা মানুষ, এদেরকে কিভাবে বুঝাবেন যে তোমাদের সেন্ট ফেরে নাই? যেই জিতাক তারা বলে ম্যারাডোনা ফিরছে। খেলোয়াড়দের বলে তোমরা যাও, ওখানে গিয়ে প্রার্থনা করো, সেন্ট ফিরে আসবে। সেন্ট দেহত্যাগ করছে, সে তো পৃথিবী ছেড়ে চলে যায় নাই, তার আত্মা চলে আসছে, আবার তার শহরে চলে আসছে, তার শহরেই থাকে, এখানেই কোথাও আছে, এই মুরালগুলোর মধ্যে আছে। মাঝে মাঝে আর্জেন্টিনায় যায়, গিয়ে ওদের জিতায় আসে, আর মূলত নেপলসে থাকে। এই এক অদ্ভুত বিশ্বাসের মধ্যে এই শহরটা বাস করতেছে। সেরকম শহরের একটা ক্লাবের মালিক লাউরেন্তিস কিভাবে তিনি আর্জেন্টিনার টিমকে না পাঠায় পারেন? আজকে যখন শতবর্ষ উদযাপন করবে এই শহরটা, এই ক্লাবটা নিজেদের সম্মানের পরিচয়ের কথা আরেকবার পৃথিবীর সামনে তুলে ধরবে, তারা কি করে তাদের সেন্টের কথা ভুলে যায়? তারা কি করে ভুলে যায় সেই জায়গাটার কথা, যে জায়গাটায় তারা ১০০ বছর আগে গেছিল, যে জায়গা থেকে আবার নাকি তাদের সেন্ট ফিরে আসছে? এই যে নস্টালজিয়া, এই যে চক্র, এই চক্রকে কিভাবে অস্বীকার করা যায়? অস্বীকার করা যায় না। যায় না বলেই তো আলবিসেলেস্তে নাপোলিনতিনা শব্দটা তৈরি হয় এবং ওই আর্জেন্টিনার জার্সির মতো একটা অ্যাওয়ে জার্সি তৈরি হয় তাদের। এবং নাপোলিনতিনা এই যে পুরো সিজন জুড়ে খেলবে, এই পুরো সিজন জুড়ে যে নাপোলি খেলবে, আমি তো বলব যে তাহলে নাপোলিনতিনাই খেলবে, আর্জেন্টিনা এবং নাপোলি মিলেই খেলবে। সেটার ভিতরে তারা ম্যারাডোনাকে দেখবে, কোথায় কোথায় দেখবে। আপনি দেখবেন প্রতিটা গোলের পরে হয়তো তারা ম্যারাডোনার নামে ওই চিৎকার করতেছে, এবং তাই করে। তাদের প্রতিটা সেলিব্রেশন, নাপোলি এই যে দুটো শিরোপা জিতলো, সব সেলিব্রেশন হয় ম্যারাডোনার মুরালকে কেন্দ্র করে। সবার হাতে ম্যারাডোনার ছবি থাকে, জিতায় আরেকজন ছবি থাকে ম্যারাডোনার হাতে। এই শহরকে আপনি কিভাবে বুঝাবেন? এই শহর আমার আপনার বুঝেন না।
এই লাতিন আমেরিকা, এই নেপলস শহর, এগুলো আমাদের বুঝেন না, এগুলো জাদুর জায়গা। এই জাদুর জায়গায় সেন্টরা এভাবে ফিরে ফিরে আসে আর নাপোলিয়ন ব্যাপারটা ফিরে ফিরে আসে। আমরা নাপোলিয়নের জন্য শুভকামনা জানাই, তাদের শতবর্ষ শুভ হোক এবং সেইন্ট কোনো না কোনোভাবে ব্যাপারটা দেখুক এবং সেটাতে অংশ নিক। সবার জন্য শুভেচ্ছা।